আসসালামু আলাইকুম, গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা টুলসের পার্ট ডি নিয়ে আলোচনা করব। তো সবার প্রথম আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলটা একটু দেখি। ফ্রি ট্রান্সফর্ম টুলের আন্ডারে কিন্তু আরও একটা টুল আছে, পাপেট ওয়ার্প টুল। তো প্রথমে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে কিভাবে কাজ করা হয় সেটা একটু দেখি। ফ্রি ট্রান্সফর্ম টুলটা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় আমাদের যে শেপগুলো আছে সেগুলোকে একটা সার্টেন পয়েন্টে রেখে সেগুলোকে রোটেট করতে পারি আমরা খুব ইজিলি। তো আমি প্রথমে একটা হিউম্যান শেপ এঁকে নেই। তো যাই হোক, আমি একটা হিউম্যান শেপ এঁকে নিয়েছি। যদিও এটা হিউম্যান শেপের কোনো ধরনের ক্যাটাগরিতে আসলে পড়ে না, তারপর আপনাদের বোঝানোর জন্য আসলে একটা শেপ দরকার ছিল, দ্যাটস আমি জাস্ট একটা শেপ এঁকে নিলাম। তো জাস্ট আমি এখন আমার এই যে শেপের হ্যান্ডেলটা আমি জাস্ট মুভ করব। জাস্ট এই জায়গাটা কিন্তু একই রকম এখানেই থাকবে, আর জাস্ট সামনের এই ফ্রন্টের যে পাশটা আছে আমি এই পাশটা ধরে এটাকে মুভ করব। তো ধরেন আমি যদি এখন নর্মালি এটাকে মুভ করতে যাই, দেখেন আমি যদি এটাকে রোটেট করতে যাই, দেখেন এটা কিন্তু মাঝখান থেকে রোটেট হচ্ছে, তাই না? তো আমি যদি এখন চাই যে না আমি এখান থেকে এটাকে মুভ করব, তাহলে আমি কি করতে হবে, জাস্ট আমি ফার্স্টে এখানে এসে ফ্রি ট্রান্সফর্ম টুলটাকে ক্লিক করব। ক্লিক করলে দেখেন যে এখানে কিন্তু আমার আরও কয়েকটা অপশন চলে আসছে। তো আমার জাস্ট এই ফার্স্টে যে অপশনটা আছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এখানে কিন্তু আমার একটা হাইলাইটেড একটা সার্কেল চলে আসছে, তাই না? তো জাস্ট আমি একটু জুম করে নেই। তো দেখেন আমি যদি এই সার্কেলটাকে এখন একটু টান দিয়ে উপরে নিয়ে যাই এবং এখানে ছেড়ে দিই, এরপরে যদি আমি এখন এটাকে রোটেট করার ট্রাই করি, দেখেন এটা কিন্তু এখন জাস্ট একদম আমার যেখানে জয়েন্ট আছে সেখান থেকে মুভ হচ্ছে। কারণ কি? কারণ আমি জাস্ট এই জয়েন্টটাকে জাস্ট এখান থেকে টেনে এনে আমি এখানে কিন্তু রেখে দিয়েছি। তার জন্য আমার এই হ্যান্ডেলটা কিন্তু জাস্ট এই জায়গায় এই একদম বডির সাথে যে অংশটা আছে সেই অংশটার থেকে মুভ হচ্ছে। তো এই কাজটা কিন্তু আমরা খুব ইজিলি আমাদের এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা দিয়ে করে ফেলতে পারি। তো এখানে কিন্তু আমাদের আরও দুইটা টুল আছে, আমরা এই দুইটা টুলের কাজটা একটু দেখে নিই। তো ফার্স্ট আমি কি করব, এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার একটা শেপ এঁকে নিই। এরপর যদি আমি ফ্রি ট্রান্সফর্ম টুলটাতে ক্লিক করি, দেখেন আমাদের এখানে একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে গেছে আগের মতো। তো আমি যদি পার্সপেক্টিভ ডিস্টোর্ট টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি মাউসটা এখানে এনে একটু ডান দিকে টান দিয়ে মাউসের লেফট বাটনটা ক্লিক করে, দেখেন এটা কিন্তু একটা পিরামিড শেপের মতো একটা আকার পেয়ে গেছে, তাই না? তো আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আগের অবস্থানে নিয়ে যাই। তো এরপর আমি যদি এটাকে আবার নিচের দিকে একটু টান দিই, দেখেন এখানে কিন্তু ভার্টিক্যাল একটা শেপ পেয়ে গেছে পিরামিডের। তো এরকম বিভিন্ন ধরনের শেপ কিন্তু আমরা এটার মাধ্যমে ক্রিয়েট করতে পারি। তো এবার আমরা দেখবো হচ্ছে ফ্রি ডিস্টোর্ট টুলটার কাজটা কি আসলে। তো ফ্রি ডিস্টোর্ট টুলটা যখন আমরা সিলেক্ট করব, তো আমরা কিন্তু চাইলে এটা দিয়ে জাস্ট এখানে সেম আগের মতো মাউসের লেফট বাটনটা ক্লিক করে যদি আমরা এখন এটা ডান দিকে সরাই, আমরা কিন্তু এরকম বিভিন্ন ধরনের শেপ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। আবার কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে নিয়ে যাই। তো আমি যদি এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করার পরে অল্টার বাটনটাও ক্লিক করে যদি এদিকে টান দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এরকম একটা শেপে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। তো এরকম শেপগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফ্লায়ার অথবা ব্রোশিওর যে ডিজাইনগুলো করি আমরা, অথবা আমাদের যে বিজনেস কার্ডের ডিজাইনগুলো করা হয় সেই ডিজাইনগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এরকম শেপগুলো প্রায় সময় ইউজ করে থাকি। তবে এরকম শেপগুলো কিন্তু আমরা পেন টুল অথবা রেক্টেঙ্গুলার টুল দিয়ে কিন্তু খুব ইজিলি করতে পারবো। তো এখন আমরা দেখবো হচ্ছে পাপেট ওয়ার্প টুলের কাজটা। পাপেট ওয়ার্প টুলটা কিন্তু খুব মজার একটা টুলস। এটা বেশিরভাগ সময় ইউজ করা হয় বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন করার ক্ষেত্রে। এই যে দেখেন এই যে শেপগুলো কিন্তু আমরা পাপেট ওয়ার্প টুলের মাধ্যমে করতে পারি। এই যে দেখেন এই শেপটার দেখেন হাতটা কিন্তু এখান থেকে বের হয়ে আবার এখানে কিন্তু একটা কার্ভ করছে, তাই না? তো এরকম কার্ভগুলো কিন্তু আমরা পাপেট ওয়ার্প টুলের মাধ্যমে খুব স্মুথলি দিতে পারবো। ধরেন আমাদের এই শেপটা একটা হিউম্যান শেপ, একটু আগে আমরা যে শেপটা দেখছি সেই শেপটার মতো যদি আমাদের এই পাপেটার হাতটা যদি বাঁকা করতে চাই, তাহলে কিন্তু আমরা পাপেট টুল দিয়ে খুব ইজিলি করতে পারবো। ধরেন আমি জাস্ট এটাকে আগে সিলেক্ট করে নেই, শুধু হাতটাকে সিলেক্ট করলাম। এরপরে আমি জাস্ট এখান থেকে পাপেট ওয়ার্প টুলটাকে ক্লিক করলাম। এবার দেখেন এখানে জাস্ট আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা জাস্ট আমি কি করলাম, এখানে এনে রেখে দিলাম এবং এখানে যদি আমি একটা ক্লিক করি মাউসের লেফট বাটন দিয়ে, দেখেন এখানে কিন্তু একটা সার্কেলের মতো অপশন অ্যাড হয়ে গেছে। তো এবার যদি আমি এখানে আরেকটা ক্লিক করি, দেখবেন এখানে কিন্তু আরেকটা সার্কেলের মতো অপশন চলে আসছে। তো আমি এখন আরেকটা ক্লিক করবো এখানে। তো আমি এখন কি করব, মাউসের লেফট বাটনটা দিয়ে আমি জাস্ট এই সার্কেলটাকে একটু নিচের দিকে ড্র্যাগ করব। দেখেন খুব ইজিলি কিন্তু আমার হাতটা কিন্তু বাঁকা হয়ে গেছে। তো আমি যদি চাই হাতটাকে উপরের দিকে উঠাতে, সেটাও আমি পারবো। দেখেন খুব স্মুথলি কিন্তু এটা বাঁকা হয়ে গেছে। তো এরকম কিন্তু চাইলে আমি এই হাতটাকে এরকম সেম করতে পারি। ধরেন আমি এবার এই হাতটাকে সিলেক্ট করলাম, এরপর আমি জাস্ট এখানে আবার পাপেট ওয়ার্প টুলটা ক্লিক করলাম। ক্লিক করে এবার আমি এখানে মাঝখানে একটা ক্লিক করলাম, এবার এটাকে হালকা টান দিয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি।
দেখেন এটা কিন্তু জাস্ট মনে হচ্ছে যে এই শেপটা একটু হার্ডার ট্রাই করতেছে। তো এরকম করে বিভিন্ন ধরনের মুভমেন্ট বা মোশনগুলো কিন্তু আমরা এই পাপেট টুলের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। তো যারা মোটামুটি ইলাস্ট্রেশন নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের শেপ নিয়ে কাজ করে, সেরকম কাজগুলোর জন্য কিন্তু আমাদের এই পাপেট টুলটা খুব বেশি দরকার হয় তখন। এবার আমরা আলোচনা করব হচ্ছে শেপ বিল্ডার টুলটা নিয়ে। তো শেপ বিল্ডার টুলটা কিন্তু আমাদের ডিজাইন ফিল্ডের খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা টুলস। এটার মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিলি যে কোনো ধরনের শেপ তৈরি করে ফেলতে পারি। বিভিন্ন ধরনের লোগো তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা এই শেপ বিল্ডার টুলটা ইউজ করতে পারি, অথবা বিভিন্ন ধরনের শেপ তৈরি করে আমরা বিজনেস কার্ড অথবা ব্রোশিওরের ভিতরে যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের শেপ বিল্ডার টুলটা খুব কাজে লাগে। তো এটার বেসিক একটা আইডিয়া আমি আপনাদের দিয়ে দিচ্ছি কিভাবে এটা আসলে ইউজ করবো আমরা। তো সবার প্রথমে ধরেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এরপর আমি এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে আমি একটা সার্কেল তৈরি করলাম। আমার যে এই রেক্ট্যাঙ্গুলার শেপটা আছে এটার উপরে আমি এই সার্কেলটাকে রাখবো। তো রাখার পরে আমি চাচ্ছি এই রেক্ট্যাঙ্গুলার শেপের যে মাথাটা, এই মাথাটা যাতে এই সার্কেলের রেশিও অনুযায়ী কেটে যায়। তো আমি জাস্ট এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখন শেপ বিল্ডার টুলটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি জাস্ট অল্টার বাটনটা ক্লিক করে যদি আমি এখান থেকে একটা টান দেই, মাউসের লেফট বাটনটা ধরে, দেখেন আমার কিন্তু এই শেপটা চলে আসছে। তো এখন আমরা আরেকটা শেপ দেখি। তো আমরা অনেক সময় লোগো ডিজাইনের সময় বিভিন্ন ধরনের পাতার শেপ আমাদের দরকার হয়। তো সেই পাতার শেপগুলো কিন্তু আমাদের এই শেপ বিল্ডার টুল দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারি আমরা। তো ফার্স্ট আমি কি করবো, জাস্ট এলিপস টুলে যাবো, এলিপস টুলে যেয়ে আমি একটা সার্কেল তৈরি করে নেব। দেন এটাকে আমি সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে দেন অল্টার প্রেস করে একটু ডান দিকে সরাই আনবো। সরানোর পরে জাস্ট আবার এই দুইটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এবার আমি শেপ বিল্ডার টুলটাকে ক্লিক করে জাস্ট চারপাশ থেকে এটাকে একটু কেটে দেবো এবং এটাকে কেটে দেবো। দেখেন আমার কিন্তু খুব সুন্দর একটা শেপ হয়ে গেল পাতার, এবং এটা কিন্তু খুব স্মুথ এবং এটা খুব পারফেক্ট একটা শেপ হয়ে গেছে। তো আমরা চাইলে এখন এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শেপ কিন্তু শেপ বিল্ডার টুলের মাধ্যমে আঁকতে পারি। এই শেপ বিল্ডার টুলটা আসলে মূলত লোগো ডিজাইন বলেন অথবা ফ্লায়ার ডিজাইন বলেন বা যে কোনো ডিজাইন বলেন, এই শেপ বিল্ডার টুলটা কিন্তু আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। তো এখন আমরা আলোচনা করব লাইভ পেন বাকেট টুলটা নিয়ে। তো প্রথমে আমরা দুইটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নেই। তো দেখেন এখানে আমার কিন্তু শেপ হচ্ছে দুইটা টোটাল, তাই না? তো দুইটা শেপের মধ্যে আমি যদি এখন কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু আমি এই দুইটা শেপের উপরে কালার অ্যাপ্লাই করতে পারবো। যেমন ধরেন আমি যদি এই শেপটাতে একটা কালার দেই আর এই শেপটাতে আরেকটা কালার দেই, তো দেখেন এখানে আমি কিন্তু দুইটা কালারের বেশি অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ এখানে শেপ হচ্ছে দুইটা। তো আমি চাইলে কিন্তু এই পাথফাইন্ডার টুলের মাধ্যমে এই শেপগুলোর উপরে ভিন্ন ভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারবো। তবে সেই ক্ষেত্রে কিন্তু শেপগুলো ভেঙে যাবে। যদি আমি পাথফাইন্ডার টুলের মাধ্যমে এই শেপটাকে ভেঙে ফেলি, তাহলে দেখা যাবে যে এখানে একটা কালার করতে পারবো আমি, এখানে একটা কালার করতে পারবো, এখানে একটা কালার হবে, এখানে একটা কালার হবে, এখানেও একটা কালার হবে। তার মানে এই যে শেপটা, এই শেপটা সিলেক্ট করার পরে যতগুলো ডিভাইডার দেখা যাচ্ছে, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ইন্ডিভিজুয়াল একটা কালার করতে পারবো। এছাড়াও কিন্তু লাইভ পেন বাকেট টুলের মাধ্যমে এই শেপটার উপর আমরা ইন্ডিভিজুয়াল কালার অ্যাপ্লাই করতে পারবো। তো আমি জিনিসটাকে ইজিলি আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে আমি কয়েকটা সার্কেল নিয়ে নিই। তো আমি প্রত্যেকটা সার্কেলের উপর ভিন্ন ভিন্ন কয়েকটা কালার অ্যাপ্লাই করি। তো এখন যদি আমি এই শেপটার উপর এই কালারগুলোকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে প্রথমে আমাকে এই শেপটাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেকশন টুলটা ক্লিক করে এখানে আমি এই শেপটাকে সিলেক্ট করে নিই। এরপর আমি লাইভ পেন বাকেট টুলটা ক্লিক করলাম। ধরুন আমি এই শেপটার এই অংশটুকুতে আমি লাল কালারটা দিতে যাচ্ছি। এই লাল কালারটা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, তো এই লাল কালারের উপরে এসে আমাকে ফার্স্টে কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে দেন এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে এখানে এসে জাস্ট আরেকবার মাউসের লেফট বাটনটা ক্লিক করতে হবে। তো এখন আমি যদি চাই যে এই কালারটা প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করতে, তাহলে কিন্তু খুব ইজিলি আমি এই কালারটা অ্যাপ্লাই করতে পারবো। জাস্ট প্রত্যেকটা জায়গায় ক্লিক করলেই হবে। তো এইভাবে কিন্তু আমরা একটা কালারকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারি। তো আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশনে চলে যাই। তো আমি চাচ্ছি যে না, আমি এই জায়গাটার মধ্যে কালার হবে আমার এই কালারটা, তাহলে ফার্স্টে আমাকে এই কালারটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হলে আমাকে কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে মাউসের লেফট বাটনটা ক্লিক করতে হবে। এরপর আমি জাস্ট এখানে এসে মাউসের লেফট বাটনটা আরেকবার ক্লিক করলে এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি যদি এখন এখানে চাই যে এই কালারটা অ্যাপ্লাই করতে, তাহলে কিভাবে করব? এখানে এসে কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে দেন মাউসের লেফট বাটনটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এই কালারটা আমার এখানে দেখেন সিলেক্ট হয়ে গেছে।
সাপোজ ধরুন আমি এখন এই কালারটাকে চেঞ্জ করবো এই হলুদ কালারটা দিয়ে, তাহলে কীভাবে করবো, হলুদ কালারের উপরে মাউসটা এনে জাস্ট কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে আগে আমাকে মাউসের লেফট বাটনটা ক্লিক করতে হবে। ক্লিক করলে জাস্ট আমার দেখেন এখানে কিন্তু হলুদ কালারটা আমার এখানে চলে আসছে, তার মানে কি আমার এই হলুদ কালারটা এখন সিলেক্ট হয়ে আসছে। তো এখন যদি আমি এই হলুদ কালারটাকে এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করলেই হবে। তো এইভাবে করে কিন্তু আমরা লাইভ পেন্ট বাকেট টুলটা দিয়ে বিভিন্ন ধরনের কালারগুলোকে রিপ্লেস করতে পারি। তো এবার আমরা দেখবো লাইভ পেন্ট সিলেকশন টুলটা আসলে কিভাবে কাজ করে। লাইভ পেন্ট সিলেকশন টুল দিয়ে আমরা মূলত এই শেপের কালারগুলোকে সিলেক্ট করতে পারি এবং চাইলে এই শেপের কালারগুলোকে চেঞ্জ করতে পারি অথবা এই শেপগুলোকে ডিলিট করতে পারি। তো সেটা করার জন্য অবশ্যই আমাকে এই শেপটা সিলেক্টেড অবস্থা থাকতে হবে। যদি সিলেক্টেড অবস্থা না থাকে তো ফার্স্টে আমাকে সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে লাইভ পেন্ট সিলেকশন টুলটা ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন প্রত্যেকটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন যদি আমি চাই যে এই লাল কালারটাকে চেঞ্জ করব, তাহলে জাস্ট এই লাল কালারের উপর আমি একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি চাইলে কিন্তু এখন এই কালারটাকে চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ করার জন্য ফার্স্টে আমি এখানে যাই, আমি চাচ্ছি যে এখানে এই কালারটা অ্যাপ্লাই করব। তো জাস্ট আমি যদি এই কালারটার উপরে ক্লিক করি দেখেন কালারটা কিন্তু চলে আসছে। এরপরে যদি ধরেন আমি যদি চাচ্ছি যে এই কালারটাকে আমি অন্য একটা কালার দেবো, তো এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই কালারটা সিলেক্ট হয়ে গেছে। তো এরপর আমি আবার এখানে এসে এই কালারটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন আমার কিন্তু এই কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আমরা লাইভ সিলেকশন টুলের মাধ্যমে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কালারকে আমরা চেঞ্জ করতে পারি। এছাড়াও যদি আমরা এই শেপের কোনো একটা পোর্শন ডিলিট করতে চাই তাহলে কিন্তু সেটাও আমরা লাইভ পেন্ট সিলেকশন টুলের মাধ্যমে করতে পারবো। ধরেন আমরা যদি এই শেপের এই অংশটা ডিলিট করতে চাই তাহলে জাস্ট এখান থেকে এটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। এরপরে জাস্ট আমরা কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শেপের কালার চেঞ্জ করতে পারি অথবা কোনো একটা পোর্শনকে ডিলিট করে ফেলতে পারি এই টুলটার মাধ্যমে। এবার আমরা আসি পার্সপেক্টিভ গ্রিড টুলটা কিভাবে কাজ করে সেটা নিয়ে। তো দেখেন পার্সপেক্টিভ গ্রিড টুলে যখন আমি ক্লিক করছি খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে 3D একটা শেপ চলে আসছে। তো পার্সপেক্টিভ গ্রিড টুলটা দিয়ে আসলে বেসিক্যালি আমাদের যে অটোক্যাডের যে কাজগুলো হয় বা বিভিন্ন ধরনের মকআপ তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা এই পার্সপেক্টিভ টুলটা ইউজ করে থাকি। তো আমি জাস্ট এটা একটা নর্মাল আইডিয়া দিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে যে কন্ট্রোল প্যানেলটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু আমরা আসলে এটার সাইডগুলো সিলেক্ট করতে পারবো। এই যে যেখানে নীল কালারটা আছে সেটা কিন্তু এখন সিলেক্ট অবস্থায় আছে। ধরেন এই নীল কালারটা এই পাশে আছে, তার মানে এখন সিলেক্ট অবস্থা আছে এই পার্টটা। যদি আমি ধরেন এই পার্টটা সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। দেখেন এই পাশে কিন্তু চলে আসছে। এই যে এখন অরেঞ্জ কালার হয়ে গেছে, দেখেন এই অরেঞ্জ কালারটা এখন সিলেক্ট অবস্থায় আছে। তো আমরা কি করব, এখান থেকে একটা শেপ নিব। এরপর আরেকটা শেপ নিয়ে এখানে, আরেকটা এখানে। দেখেন মনে হচ্ছে কিন্তু আমাদের এখানে একটা দরজা এবং দুটা জানলা হয়ে গেছে। তো এটা হওয়ার কারণটা কি, কারণ কিন্তু আমার দেখেন এখানে সিলেক্ট কিন্তু করা আছে এই যে অরেঞ্জ কালারটা। দ্যাটস ওয়াই এই সাইডে যা আছে এটার উপরে কিন্তু আমার ডিজাইনটা হবে। ধরেন আমি এখন পুরোটাকে একটু সিলেক্ট করে একটা টান দিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিই এবং এটাকে একটু অন্য কালার দিয়ে নিই এবং এটাকে সেন্ড টু ব্যাক দিচ্ছি। দেখেন মনে হচ্ছে কিন্তু আমার এটা একটা ঘরের একটা দরজা এবং জানলা হয়ে গেছে, তাই না? তো এখন এই পাশে যদি আমি এখন ডিজাইন করতে যাই তাহলে কিন্তু আমি আর পারবো না। দেখেন দেখেন আমার এখানে কিন্তু আর ডিজাইনটা হচ্ছে না, কারণ দেখেন একটু আগে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু এখানে খুব পারফেক্টলি কিন্তু আমি এখানে ডিজাইনটা করে ফেলতে পারছি, কিন্তু এ পাশে কিন্তু হচ্ছে না। যেভাবে করে আমার কিন্তু এটার সাথে মিল খাচ্ছে না, তাই না? মনে হচ্ছে যে এটা পিছনে চলে যাচ্ছে। তো এটার কেন হচ্ছে, কারণ আমার কিন্তু সিলেক্ট করা আছে এই পাশটা। এখন যদি আমি এই পাশটা সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে, আমার এখানে এসে জাস্ট এখানে ক্লিক করতে হবে। এবার কিন্তু যদি আমি ডিজাইনটা করি তাহলে কিন্তু আমার ডিজাইনটা এবার এই পাশে দেখা যাবে। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে এবার দেখেন আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে কিন্তু শেপটা চলে আসছে। তো আমি যদি এখন এগুলোর মতো এক একটা দরজা জানলা দিতে চাই তাহলে কিন্তু আমি এখানে দিতে পারবো। এরকম বিভিন্ন যে অ্যাঙ্গেলগুলো আছে এই অ্যাঙ্গেলগুলোতে ডিজাইন করার জন্য কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে করে আমাদের ডিজাইনগুলো করতে পারবো। মাঝে মাঝে কিছু ডিজাইনের মধ্যে আমরা 3D একটা ভাইব তুলে ধরার জন্য আসলে আমাদের এই পার্সপেক্টিভ টুলটা ইউজ করে থাকি। তো এখন আমরা দেখবো হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুলটা আসলে কিভাবে কাজ করে। তো ধরেন আমি যদি নর্মালি এখন এই শেপটাকে এখন যদি আমি একটু সরাতে চাই তাহলে কিন্তু আমি যদি সিলেকশন টুলের মাধ্যমে এটা সরাই তাহলে দেখেন এটা কিন্তু জাস্ট শেপ থেকে বের হয়ে আসতেছে, তাই না? তো আমি আবার আগের মতো নিয়ে নিই এটাকে। তো এখন আমি তাহলে এটাকে যদি পারফেক্টলি যদি এটা ডান দিকে বা বাম দিকে সরাতে চাই তাহলে কিন্তু আমি সিলেকশন টুলের মাধ্যমে এটাকে এটা রেশিও অনুযায়ী আর সরাতে পারবো না, এটা জাস্ট শেপ থেকে বের হয়ে চলে আসবে। আমরা পার্সপেক্টিভ সিলেকশন টুলটা ক্লিক করার পর যদি আমি এখন এখানে ক্লিক করে ডান দিকে নেই তাহলে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এটার মাপ মতো কিন্তু ডান দিকে চলে যাচ্ছে। তো পার্সপেক্টিভ গ্রিড টুলের যে শেপগুলো আছে সেগুলোকে পারফেক্টলি সিলেক্ট করার জন্য কিন্তু আমরা এই পার্সপেক্টিভ সিলেকশন টুলটা ইউজ করতে পারি। আমরা এখন মেশ টুলের কাজ দেখব।
তো প্রায় সময় কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সার্কেল অথবা বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো আমরা করি সেখানে কিন্তু আমাদের একটু এরকম শাইনি একটা এফেক্ট দেওয়া দরকার হয়। তো আমরা এই শাইনি এফেক্টগুলো কিন্তু খুব ইজিলি আমরা এই মেশ টুলের মাধ্যমে দিতে পারি। তো এটার জন্য সবার প্রথমে আমি একটা সার্কেল নিয়ে নেই। এবার আমি মেশ টুলটাকে সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশন টুলটা এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আরেকটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার মানে হচ্ছে আমি জাস্ট এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। এবার যদি আমি এখানকার কালারটা চেঞ্জ করতে চাই, জাস্ট আমি এই কালারটা আমি দিতে চাই এটা, দেখেন আমার কিন্তু এখানে একটা এফেক্ট চলে আসছে। দেন খুব ইজিলি কিন্তু আমি এটা শাইনি একটা এফেক্ট দিয়ে ফেলতে পারছি। তো এই শাইনি এফেক্টগুলো কিন্তু আমরা চাইলে কমাতে পারি বা বাড়াতে পারি, অথবা এটা একটার জায়গায় যদি আমরা এখানে আরও একটা এফেক্ট চাই সেটাও কিন্তু আমরা খুব ইজিলি দিতে পারবো। তো এবার আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আলোচনা করব। গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে আমরা শেপ বা এলিমেন্টের উপর যে বিভিন্ন ধরনের যে কালার কম্বিনেশন থাকে বা বিভিন্ন ধরনের যে আমরা কালার এফেক্টগুলো দিই সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো আমি ধরেন এখান থেকে একটা সার্কেল নিয়ে নিলাম। তো এটা কিন্তু আমার একটা সিঙ্গেল কালার সার্কেল, তাই না? তো এটাকে যদি আমি এখন গ্রেডিয়েন্ট কালারে কনভার্ট করতে চাই, জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমার এখানে একটা অপশন চলে আসবে। তো আমি কিন্তু এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে একটা গ্রে স্কেল একটা কালার দিয়ে দিবে। তো আমি কিন্তু চাইলে এখান থেকে আমাদের কালারগুলো চেঞ্জ করতে পারি। তো আপনারা যদি এখানে গ্রে কালারের কম্বিনেশন ছাড়া অন্য কিছু দেখতে না পান তাহলে জাস্ট আপনারা এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখবেন যে এখানেও কিন্তু একটা গ্রে কালারের কম্বিনেশন আছে। তো এখন যদি আপনি এই কালারটাকে চেঞ্জ করতে চান তাহলে জাস্ট এখান থেকে যে আপনি জাস্ট এই যে গ্রে স্কেল একটা কালার আছে, এরপর RGB আরেকটা কালার, এরপর HSB আরেকটা কালার, ACMYK। তো এই কালারগুলো কিন্তু বিভিন্ন ধরনের ইউসেস থাকে। যেমন RGBটা হচ্ছে আপনার ডিসপ্লের জন্য, বিভিন্ন ধরনের যে ডিজিটাল যে ডিসপ্লেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমরা RGB ফরম্যাটে ডিজাইন করে থাকি। তারপর আমরা CMYKটা হচ্ছে আমাদের প্রিন্টের জন্য। তো এরকম বিভিন্ন ধরনের কালার যে অপশনগুলো আছে আমরা সেই কালারগুলো কিন্তু এখান থেকে চুজ করতে পারবো। সাপোজ আমি এখান থেকে RGBটা সিলেক্ট করলাম, দেখেন এখানে কিন্তু কালারটা চলে আসছে, তাই না? তো আমরা কিন্তু এখান থেকে চাইলে জাস্ট পেন্সিলের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে যে কোনো একটা কালার পিক করতে পারি। ধরুন আমি এই কালারটা পিক করলাম, দেখেন আমার একটা পাশের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমি এই পাশের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে জাস্ট আরেকটা ডাবল ক্লিক করব, সেম এখানে আবার আগের মতো চলে আসছে। তো এখানেও আমরা কি করব, জাস্ট এখান থেকে যে আবার RGBটা ক্লিক করে দেব। তো এখানে আমি আবার সেকেন্ড কালারটা চুজ করব। ধরুন আমি সেকেন্ড কালারটা নিলাম হচ্ছে এটা, দেখেন আমার কিন্তু দুইটা কালার একটা কম্বিনেশন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে কাজ করতে পারি। তো আপনি যদি মনে করেন যে না আপনার দুই কালারও হচ্ছে না, আরও একটা কালার এখানে আপনার দরকার, তাহলে জাস্ট আপনি মাউসটাকে এখানে নিয়ে এসে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে দিবেন। জাস্ট এখানে কিন্তু আরেকটা অপশন চলে আসে। তো আপনি যদি এখানে আরেকটা কালার দিতে চান তাহলে এখানে মাউসটা রেখে ডাবল ক্লিক করবেন। তো দেখেন এখানে সেম আগের মতো অপশনগুলো চলে আসছে। তো এখানে যদি আমি এখন লাল একটা কালার দিই, দেখেন এটা কিন্তু লাল একটা কালার হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা কালারগুলোকে ব্যালেন্স করতে পারি। এছাড়াও আরও একটা ওয়ে আছে কালারটা চুজ করার জন্য। জাস্ট আপনি এটাকে সিলেক্ট না করে যদি আপনি এটাকে সিলেক্ট করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু প্রিডিফাইন্ড কিছু কালার কিন্তু এখানে রয়ে গেছে। তো আপনি এখান থেকেও চাইলে কালারগুলো সিলেক্ট করতে পারেন। তো এখন যদি আপনি মনে করেন যে আপনার কালারটা এইভাবে না রেখে আপনি কালারটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছেন অথবা কালারের ডিরেকশনটা একটু চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে সেটা আপনি কিভাবে করবেন? আপনি জাস্ট এটার জন্য দুইটা ওয়ে আছে। আপনি কিন্তু এখানে চাইলে কিন্তু এখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে করে কিন্তু আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন, এই যে এইভাবে। অথবা আপনি যদি চান সরাসরি এখানে ক্লিক করে কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে চেঞ্জ করতে হলে আপনাকে প্রথমে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি জাস্ট এই লাইনটাকে আপনি উপরে অথবা নিচে করে আপনার কালারটাকে ব্যালেন্স করতে পারবেন। অথবা আপনি যদি চান এটাকে রোটেট করতে সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো এভাবে কিন্তু গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আপনার ডিজাইনটার কালারটাকে ব্যালেন্স করে আপনি আপনার ডিজাইনটাকে খুব সুন্দর একটা লুক দিতে পারেন। এখন আমরা দেখবো হচ্ছে আইড্রপার টুলের কাজ। তো আইড্রপার টুলটা দিয়ে মূলত আমরা যে কোনো একটা কালারকে পিক করতে পারি অথবা যে কোনো একটা কালারকে আরেকটা কালারের উপর পেস্ট করতে পারি। তো সেটা কীভাবে করতে হয় সেটা দেখার জন্য আমি ফার্স্টে কয়েকটা সার্কেল এঁকে নেই। তো এখানে আমি কয়েকটা সার্কেল এঁকে নিলাম। তো আমি এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার দিচ্ছি। তো এখন মনে করেন যে আমি চাচ্ছি যে আমার এখানে যে লাল কালারটা আছে এই লাল কালারটাকে চেঞ্জ করে আমি হলুদ কালারের মতো করব। তো এই ক্ষেত্রে কিন্তু আমি আইড্রপার টুলটাকে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমার এই সিলেকশন টুলটাকে ক্লিক করে আমার এই লাল কালারটাকে আগে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে আমি জাস্ট আইড্রপার টুলে ক্লিক করব। ক্লিক করে জাস্ট এখানে যদি আমি এই হলুদ কালারটা যদি আমি এখন এখানে প্লেস করতে চাই তাহলে জাস্ট এখানে আরেকটা ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে। দেখেন আমার কিন্তু এখানে কালারটা রিপ্লেস হয়ে গেছে।
ধরেন আমি এখন এই কালো কালারটাকে এই লাল কালারটা দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? এই কালো কালারটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট আইড্রপার টুলটা ক্লিক করব। ক্লিক করে জাস্ট আমি এখন এই লাল সার্কেলটার উপরে এনে যদি আমার মাউসের লেফট বাটনটাকে একটু ক্লিক করি, তাহলে দেখবেন যে আমার এই শেপের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং কালারটা কিন্তু আমার এই আগের যে লাল কালারটা ছিল সেটার মতো হয়ে গেছে। তো এই আইড্রপার টুলের মাধ্যমে আমরা আসলে বিভিন্ন ধরনের কালারগুলোকে রিপ্লেস করতে পারি, অথবা একটা শেপের কালার আরেকটা শেপে বসাতে পারি। তো আজকে এই পর্যন্ত, আগামী পার্টে টুলসের বাকি অংশটুক থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।